ওয়েলকাম স্টুডেন্টস। তো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে কোর্স থেকে ফার্স্ট হাফের যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে। তো আগের দিনে আমরা 8টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, মানে এখান পর্যন্ত যে প্রিন্সিপাল অ্যান্ড রুল লার্নিং অর্থাৎ নীতি ও সূত্র শিখন কী। এবার আজকে আমরা 9 নম্বর প্রশ্ন থেকে জানবো, সেটা হচ্ছে প্রবলেম সলভিং লার্নিং অর্থাৎ সমস্যা সমাধানের শিখন। এই সমস্যা সমাধানের শিখনটা কি? এই সমস্যা সমাধানের শিখন হচ্ছে, এইখানে বলছে কি না, কোনো নতুন সমস্যামূলক পরিস্থিতিতে আচরণ ধারার পরিবর্তন বা শিখনের মাধ্যমে সমস্যা সমাধান করা হয়। মানে আমরা সবসময় জানি যে সমস্যামূলক পরিস্থিতি এলেই তাহলে আমরা কি করব, সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। সেই যখন আমরা সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করছি, সেই আচরণটা এবং সমাধান করার চেষ্টা করার আচরণ আর যখন সমস্যা হয়, দুটো আচরণের মধ্যে একটা পরিবর্তন দেখা যায়, তখন কি হয় না, এই ধরনের শিখনকে বলা হয় সমস্যা সমাধানের শিখন। বোঝা গেল? তাহলে আমরা যেটা জানি যে জ্ঞানে যে 8 ধরনের শিখনের কথা বলেছিলেন, তার মধ্যে সর্বোচ্চ সবথেকে উঁচু অবস্থানে যেটা আছে সেটা হচ্ছে সমস্যা সমাধানের শিখন। তো আমাদের এই দৈনন্দিন জীবনে প্রায়ই সমস্যা সমাধানের শিখন দেখা যায়। মানে বিভিন্ন মনোবিদরা মনে করেন যে এই ধরনের শিখনটা হচ্ছে সবচেয়ে জটিল শিখন। কারণ কি না, এই ধরনের শিখনে আত্মবিশ্বাস দরকার হয়, পর্যবেক্ষণ ক্ষমতার দরকার হয়, তোমার দক্ষতার দরকার হয়, মানসিক ক্ষমতার দরকার হয়, তবেই তো তুমি সেই সমস্যাটা সমাধান করতে পারবে। তাই গ্যাগনি কী বলেছিলেন না, গ্যাগনি বলেছিলেন যে বিদ্যালয়ে প্রত্যেকটি শিক্ষকের উচিত হবে কি না, শিক্ষার্থীদের সামনে যে বিষয়টা পড়ানো হবে সেটা সমস্যার আকারে উপস্থিত করলে কী হবে, তারা তাদের মধ্যে পর্যবেক্ষণ ক্ষমতা, তাদের মধ্যে মানসিক ক্ষমতা, সেইগুলোকে অ্যাপ্লিকেশন করতে পারবে। সেইগুলো অ্যাপ্লিকেশন করলে সেই সমস্যার সম্মুখীন যত হতে পারবে, তত তারা সমাধানে কী হবে, আরও বেশি সহজ হতে হবে। মানে যত বেশি সমস্যার সমাধান তারা করতে পারবে, তত বেশি কিন্তু তারা আরও তাদের পর্যবেক্ষণ ক্ষমতা বাড়বে, তাদের মানসিক ক্ষমতা, ফলে তাদের দক্ষতা অটোমেটিক্যালি বেড়ে যাবে। এর ফলে কী হবে না, তারা ভবিষ্যৎ জীবনে আরও বেশি উপযোগী হয়ে উঠবে বিভিন্ন সমস্যার সমাধানে। বোঝা গেল? তাহলে সমস্যা সমাধানের শিখন হচ্ছে এইটা। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে রিমেম্বারিং অর্থাৎ স্মরণক্রিয়া, যেটাকে আমরা বলা হয় স্মৃতি বা মেমোরি। বলছে এইখানে সংজ্ঞাটাতে কী বলা হয়েছে না, যে প্রক্রিয়ার দ্বারা আমাদের অভিজ্ঞতার সংরক্ষণ করে পুনরায় অবিকলভাবে পুনরুদ্ধার ঘটানো হয় তাকে স্মরণক্রিয়া বলা হয়। মানে স্মরণক্রিয়া এমন একটা জিনিস, মানে কোনো কিছু শেখার পর বা কোনো কিছু অভিজ্ঞতা অর্জনের পর আবার যখন সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি করি, তখন তার পিছনে স্মরণক্রিয়া কাজ করে। মানে আমি যেটা শিখলাম সেটা যদি পরবর্তীকালে আবার সেটার পুনরাবৃত্তি করতে পারি, তাহলেই আমার স্মরণক্রিয়া সম্ভব হবে। বোঝা গেল? মানে এই স্মরণক্রিয়া অর্থাৎ এই স্মৃতি ব্যক্তি ভেদে বিভিন্ন রকম হতেই পারে। মানে কোনো ব্যক্তির স্মৃতিশক্তি প্রখর বা কোনো ব্যক্তির স্মৃতিশক্তি দুর্বল, তাই তো? মানে কেউ বেশি জিনিস মনে রাখতে পারে, কেউ কম জিনিস মনে রাখতে পারে। বোঝা গেল? এইখানে স্মরণক্রিয়া সম্পর্কে স্পিয়ারম্যান একটি কথা বলেছেন। তিনি বলেছেন কি, মেমোরি ইজ কগনিটিভ ইভেন্টস বাই অকারিং এস্টাবলিশ ডিসপোজিশন হুইচ ফেসিলেট দেয়ার রেকারেন্স। এনে বলছে যে স্মৃতি হচ্ছে এমন একটি জ্ঞানমূলক প্রক্রিয়া যার সাহায্যে কী হয় না, যার মাধ্যমে বিষয়ের সুবিন্যস্ত সংরক্ষিত হয়ে
যে বিষয়টা আমরা শিখব সেই বিষয়ের সুবিন্যস্ত সংরক্ষিত হয়ে সেটা আবার পুনরুত্থাপনে সাহায্য করে। মানে যখনই আমাদের কোনো বিষয় সংরক্ষণ হবে আমাদের কি হবে, তখন আমাদের সেটা কিতে চলে যাবে, শর্ট টার্ম মেমোরি বা স্টোরেজে চলে যাবে। এই স্টোরেজে হয়ে যাওয়ার পর পরবর্তীকালে সেটা যখন আমরা পুনরুত্থাপন করতে অর্থাৎ রিট্রাইভাল করতে যাব তখনই আমাদের স্মরণক্রিয়া কাজ করবে। বোঝা গেল? এরপর আমরা যেটা জানবো যে এনকোডিং কী জিনিস। কারণ আমরা স্মরণক্রিয়ার উপাদানেতে আমরা এই এনকোডিং সম্পর্কে জেনেছিলাম। মানে স্মরণক্রিয়ার যে 3টি উপাদান আছে আমরা জানি, যে এনকোডিং, স্টোরেজ আর রিট্রাইভাল, তাই তো? এই যেটা সাংকেতিকরণ বা সংকেতযুক্তকরণ বলা হয়। আমরা জানি যে এই সংকেতিকরণ হচ্ছে স্মরণক্রিয়ার প্রথম উপাদান। এখানে বলছে যে সংকেতযুক্তকরণ হলো আমাদের ইন্দ্রিয়গুলি বাইরের পরিবেশ থেকে তথ্য বা বার্তা গ্রহণ করে নিজের মতো করে বিশ্লেষণ করে সেগুলো সেন্সরি রেজিস্টারে সংরক্ষণের জন্য যুক্ত করে। তাহলে সাংকেতিকরণের কাজ হচ্ছে এইটা। মানে স্মরণক্রিয়ার এটা একটা ধাপ, উপাদান বলতে পারি বা ধাপ। এই ধাপেতে কী হয় না, আমাদের যে ইন্দ্রিয়, তার মানুষের যে ইন্দ্রিয়গুলো আছে সেই ইন্দ্রিয়গুলির সাহায্যে মানুষ কী করে না, বাইরের পরিবেশ থেকে বিভিন্ন তথ্য বা বার্তা গ্রহণ করে সে নিজের মতো করে বিশ্লেষণ করে তারা একটা সেন্সরি রেজিস্টারে সংরক্ষণের জন্য যুক্ত করে। এইটাই হচ্ছে সাংকেতিকরণ। এই সাংকেতিকরণ বিভিন্ন রকম হয়। এই যে বলছে যে ইন্দ্রিয়গুলি বাইরের পরিবেশ থেকে, তাহলে ইন্দ্রিয়গুলি কি নাকি দর্শনজনিত ইন্দ্রিয়গুলি কাজে লাগিয়ে হতে পারে। মানে কেউ দেখে সেটাকে এনকোডিং করে রাখতে পারে নিজের মতো করে বিশ্লেষণ করে, কেউ শুনে করতে পারে বা কেউ স্পর্শ করে করতে পারে। তো এই হচ্ছে সাংকেতিকরণ। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে পুনরুত্থাপন বা রিট্রাইভাল। মানে সাংকেতিকরণের পরের স্টেজ কী বললাম, সংরক্ষণ। সংরক্ষণের পরের স্টেজ হচ্ছে পুনরুত্থাপন, যেটাকে আমরা রিট্রাইভাল বলি। অর্থাৎ রিট্রাইভাল বলতে কি না, যে তথ্যটা সাংকেতিকরণের পর সংরক্ষণ করলাম সেই সংরক্ষিত তথ্যকে সচেতনভাবে আমি স্মরণ করার চেষ্টা করছি, সেটাই হচ্ছে রিট্রাইভাল, তাই তো? এই পুনরুত্থাপন আমরা জানি যে দুরকম হয়। আমরা একটা সেই ছকের বা ডায়াগ্রামের আকারে দেখেছিলাম স্মরণক্রিয়ার উপাদানটা। পুনরুত্থাপন তাহলে দু প্রকার হয়, একটা হচ্ছে পুনরুদ্বেগ আর একটা হচ্ছে রিকগনিশন, প্রত্যাবিজ্ঞা, বা আর একটা হচ্ছে পুনরুদ্বেগ। আমরা জানি যে পুনরুদ্বেগ কি না, পূর্বের কোনো বিষয় যেটা আমার জানা বিষয় বা পূর্ব অভিজ্ঞতাকে মনে করতে পারাকেই বলা হচ্ছে পুনরুদ্বেগ। আর প্রত্যাবিজ্ঞা কি না, পূর্বের কোনো জানা বিষয় বা অভিজ্ঞতাকে চিনতে পারার ক্ষমতাকে বলা হচ্ছে প্রত্যাবিজ্ঞা। তাহলে একটা স্মরণ করতে পারার ক্ষমতা আর একটা হচ্ছে চিনতে পারার ক্ষমতা। বোঝা গেল? এরপর আমরা যেটা জানবো এটা হচ্ছে চাঙ্কিং। চাঙ্কিং শব্দটার সঙ্গে আমরা পরিচিত হই কখন না, চাঙ্কিং শব্দটার সঙ্গে পরিচিত হয় না যখন আমরা জেনেছিলাম যে স্মৃতিকে কার্যকরী করার কৌশল। মানে আমি দীর্ঘস্থায়ী স্মৃতি কিভাবে আমার স্মরণ শক্তির মধ্যে রাখবো, মানে আমি সহজেই ভুলে যাব না। এই চাঙ্কিং এটা একটা কি মেথড। মানে এইখানে বলা হচ্ছে যে কোনো কিছুকে কোনো পরিচিত বিষয়ের সঙ্গে সুবিধাজনকভাবে অর্থপূর্ণ করে মনে রাখার ব্যবস্থা করাকেই বলা হচ্ছে চাঙ্কিং। কারণ কি, আমি এটা আগেই যে বলে দিয়েছি যে দীর্ঘস্থায়ী স্মৃতি বেশি কার্যকরী করতে গেলে চাঙ্কিং ব্যবহার করা হয়। যেমন কোনো সাল, কোনো তারিখ ইত্যাদির সাহায্যে প্রয়োজনীয় নম্বর মনে রাখা, হ্যাঁ, এইগুলোই হচ্ছে কি না চাঙ্কিং। বলছে চাঙ্কিং এর সাহায্যে কী করি আমরা কোনো কিছুকে সুবিধাজনকভাবে আমরা নিজেদের মতো করে অর্থপূর্ণ করে সংযুক্ত করে মনে রাখার চেষ্টা করি। বোঝা গেল?
ধরো কোনো একটা ঘটনা, ইতিহাসের কোনো একটা ঘটনা ঘটেছে তোমার হচ্ছে ধরো 1488 সালে। এবারে সেই 1488 সালটা তুমি কিভাবে মনে রাখবে? তখন তুমি চাঙ্কিংয়ের ব্যবহার এমনভাবে করবে, তুমি তোমার সুবিধা মতোভাবে অর্থপূর্ণ করবে। তাহলে 1488 সঙ্গে তুমি এমন একটা অর্থপূর্ণ ধরো করে রাখতে পারো যে তোমার সাপোজ ধরো তোমার জন্মসাল ধরো তোমার হয়ে গেল যে 1988, তাহলে এই 1488 সঙ্গে তুমি মিলটা অনেকটাই পেয়ে যাবে। এইখানে 1, এখানে 4 যেভাবে লেখে সেভাবে তুমি 9টাকেও একই রকমভাবে লিখতে পারো। 4 আর 9-এর মধ্যে অনেকটাই লেখার কী থাকবে না, সংকেতটা কিন্তু আমার একই রকম থাকবে। আর 88 তো 88, তাহলে আমার জন্ম সালের সঙ্গে সেই সালের একটা পার্ট মানে মিল একটা খুঁজে নিজের মতো করে আমি সাংকেতিকরণ করতে পারবো। এটাই হচ্ছে চাঙ্কিং। বোঝা গেল? এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কার্যকরী স্মৃতি। কার্যকরী স্মৃতি একটা কি শর্ট টার্ম মেমোরি, অর্থাৎ যেটাকে আমরা স্বল্পস্থায়ী স্মৃতি বলা হয়, সেটা কি আমরা কার্যকরী স্মৃতি হিসেবে জানি। একটা হচ্ছে আমরা কি স্মৃতি জেনে যে একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি, একটা লং টার্ম মেমোরি। আর ওয়ার্কিং মেমোরি কোনটা না, শর্ট টার্ম মেমোরি হচ্ছে ওয়ার্কিং মেমোরি। তাহলে সেন্সারি রেজিস্টার থেকে যেসব তথ্য স্বল্পস্থায়ী স্মৃতিতে প্রবেশ করে এবং দীর্ঘস্থায়ী স্মৃতি থেকে প্রয়োজন মতো তথ্য নিয়ে স্বল্পস্থায়ী স্মৃতি কাজ করে, তাকেই বলা হচ্ছে কার্যকরী স্মৃতি। বোঝা গেল? তাহলে সেন্সারি রেজিস্টার থেকে যেসব তথ্য স্বল্পস্থায়ী স্মৃতিতে প্রবেশ করে এবং দীর্ঘস্থায়ী স্মৃতি থেকে প্রয়োজন মতো তথ্য নিয়ে স্বল্পস্থায়ী স্মৃতি কাজ করে থাকে, তাই একে বলা হচ্ছে যে কার্যকরী স্মৃতি। বোঝা গেল? নেমনিং মেথডটা কি না, নেমনিং মেথডটা হচ্ছে না যে পদ্ধতির মাধ্যমে স্মৃতির বিষয়ের প্রথম বর্ণ দিয়ে শব্দ গঠন করে তা দীর্ঘ সময়ের জন্য স্মৃতিতে ধরে রাখা হয়, তাকেই বলা হচ্ছে নেমনিং মেথড। মানে নেমনিং মেথড হচ্ছে শব্দের অর্থ স্মরণের একটা সহায়ক বলতে পারো। মানে এটি বিষয়ের প্রতীকরূপে সজ্জিতকরণের কৌশল। এই কৌশলের সাহায্যে কি করা হয় না, এই কৌশলের সাহায্যে স্মৃতিকে দীর্ঘস্থায়ী করা যায়। যেমন আমি আগেই একটা উদাহরণ দিয়েছিলাম তোমাদের যে রামধনু 7টা রং আমি কিভাবে মনে রাখবো, বেনি আসহ কলা। তাহলে প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণকে মনে রাখলেই আমার প্রত্যেকটা শব্দ পরপর মনে থেকে যাবে। বোঝা গেল? এবার হচ্ছে স্মৃতির বিভিন্ন স্তর। স্মৃতির বিভিন্ন স্তর কি না, স্মৃতির হচ্ছে 3টি পর্যায় বা স্তর আছে আমরা জানি। একটা হচ্ছে কি না সেন্সারি মোটর স্টেজ, তাই তো। আর একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি বা টেম্পোরারি ওয়ার্কিং মেমোরি। এই সেন্সারি মেমোরি স্টেজটা কি না, যেটাকে আমরা সেন্সারি রেজিস্টারও বলি, মানে যেটা বাইরের পরিবেশ থেকে ইন্দ্রিয়জনিতভাবে কি করে সাংকেতিকরণ করে, সেটা হচ্ছে সংবেদনমূলক স্তর। আর স্বল্পস্থায়ী স্মৃতি কি না, যেটা আমাদের সেই সেন্সারি রেজিস্টার থেকে স্বল্পস্থায়ী স্মৃতিতে সংরক্ষণ করে। আর দীর্ঘস্থায়ী স্মৃতিস্তর কি না, সেটা হচ্ছে এই স্বল্পস্থায়ী স্মৃতি থেকে পরবর্তীকালে সেটাকে আমার স্মরণ করাকে বলা হচ্ছে কি না দীর্ঘস্থায়ী স্মৃতি। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্বল্পস্থায়ী স্মৃতি কি। আমরা জানি যে স্বল্পস্থায়ী স্মৃতি মানেই হচ্ছে কি এটা একটা স্মরণকের একটা পর্যায় বা স্তর। এখানে আমরা
আগেই বলেছিলাম যে সংবেদন স্তর থেকে নির্বাচিত তথ্য এই স্তরে আসে। এই স্তরের তথ্য খুব অল্প সময় ধরে স্থায়ী হয় বলেই এই স্তরকে বলা হচ্ছে স্বল্পস্থায়ী স্মৃতি। তাহলে সেন্সারি রেজিস্টার থেকে যে নির্বাচিত তথ্য এই স্তরে আসে, এখানেও কিন্তু তথ্যটা স্থায়ীভাবে থাকে না, স্বল্পভাবে স্থায়ী থাকে, কম বেশি 30 সেকেন্ডের কাছাকাছি এটা স্থায়ী হয়। এর জন্য এর আরও একটা নাম সচেতন সক্রিয় স্তরও বলা হয়। এই স্তরে তথ্যের পরিবর্তন হয় এবং পরিমার্জন হয়, বোঝা গেল। এবং এই স্তর থেকে কিছু তথ্য পরবর্তী দীর্ঘস্থায়ী স্মৃতি স্তরে পৌঁছায় এবং বাকি সবগুলো কী হয়, অন্তর্হিত হয়। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী স্মৃতি কী না, এটা হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণের শেষ স্তর। এই স্তরে কি হয় না, এই স্তরে যেসব তথ্য পৌঁছায় সেটা কি হয়, একদম স্থায়ী হয়ে যায়। এই স্তরের পরিসরটা অনেক বেশি, সেই জন্য স্থায়ী হয়। পূর্বের স্বল্পস্থায়ী যে স্মৃতি স্তরটা থেকে তথ্য দীর্ঘস্থায়ী স্মৃতিতে আপনা আপনিভাবে যায় না, সেগুলো কি করতে হয়, সেগুলো তার জন্য কিছু কৌশলের প্রয়োজন হয়, যেগুলো আমরা কি করেছিলাম, যেমন রিপিটেশন করতে হয়, ক্লাসিফিকেশন করতে হয়, নেমনিং মেথড ইউজ করতে হয়, চাঙ্কিং করতে হয়। এই কৌশলগুলো ইউজ করলে কি হয় না, শর্ট টার্ম মেমোরি থেকে তথ্য লং টার্ম মেমোরিতে যাবে। তাই এইখানের যখনই কিছু মানে এই ধরনের সংজ্ঞা চাইবে বা কাকে বলে জিজ্ঞাসা করবে, তখন তার কিছু বৈশিষ্ট্যও যদি তোমরা একটা দুটো দিয়ে দাও তাহলেও ভালো হয়। যেমন এই স্তরের তথ্য দীর্ঘস্থায়ী হয়, এই স্তরের পরিসর অনেক বেশি, এই স্তরের স্মৃতিতে স্কিমা গঠিত হয়, এটা বলতে পারো। এবারে জানবো যেটা, সেটা হচ্ছে বিস্মৃতি কী না, ভুলে যাওয়াই হচ্ছে বিস্মৃতি, অর্থাৎ যেটা আমরা পূর্বে শিখেছিলাম, যেটা আমাদের স্মৃতি থেকে হারিয়ে গেছে, সেটাই হচ্ছে বিস্মৃতি। পূর্বে অর্জিত বিষয়বস্তু মনে না পড়া বা ভুলে যাওয়া ঘটনা, এটাই হচ্ছে বিস্মৃতি, অর্থাৎ যেটা হচ্ছে স্মৃতির বিপরীত ঘটনা। তাহলে বিস্মৃতিকে আমরা কিভাবে ব্যাখ্যা করব না, তুমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছো তার পরিমাণটা থেকে যতটুকু তুমি মনে রাখতে পেরেছো সেটাকে বাদ দিয়ে দিলেই যতটুকু তুমি ভুলে গেছো সেটাই হচ্ছে বিস্মৃতি, বোঝা গেল। ধরো তুমি মোট অভিজ্ঞতার অর্জিত অভিজ্ঞতার পরিমাণ, ধরো একটা কবিতার 8টা স্ট্যাঞ্জা আছে, এটা হচ্ছে তোমার অভিজ্ঞতার পরিমাণ। এবারে স্মৃতিতে তোমার স্মৃতির পরিমাণ, ধরো তুমি 8টা স্ট্যাঞ্জার থেকে 5টা স্ট্যাঞ্জা মনে রাখতে পেরেছো, তাহলে কটা স্ট্যাঞ্জা তুমি ভুলে গেছো, 3টে। তাহলে এটাই হচ্ছে বিস্মৃতি। এই বিস্মৃতির কারণগুলো তোমাদের 2 নম্বরে হয়তো আসতে পারে। বিস্মৃতির কারণগুলো হচ্ছে সঠিকভাবে আমরা যদি না শিখি, আমরা শিখনের সময় যদি আমাদের আগ্রহের অভাব দেখা যায়, আমাদের শিখনের সময় যদি কোনো বাইরের পরিবেশ থেকে বা অন্তরের পরিবেশ থেকেও মানে মনের দিক থেকেও যদি কোনো বাধার সৃষ্টি হয়, শরীরে কোনো অসুস্থতা বা ক্লান্তি দেখা দিলে আমাদের শিখনটা যদি না হয় তাহলে আমরা ভুলে যেতে পারি। আমাদের শরীরে যদি কোনো ড্রাগ অ্যাফেক্টেড থাকে তাহলে আমরা কী করতে পারি, মনে রাখতে পারি না। কোনো আঘাতজনিত অচৈতন্যের কারণেও স্মৃতি ভ্রষ্ট হয়ে যেতে পারে। এই কারণগুলো থেকে বিস্মৃতি ঘটে থাকে। তো আজকে আমরা এই 5 ধরন এই 2 নম্বরের যে মোটামুটি মনে হচ্ছে 20টার মতো প্রশ্ন আমরা আলোচনা করেছি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বোঝা গেল। এগুলো তোমরা অবশ্যই করবে। তারপরে যে পরবর্তীকালে যে 5 নম্বরের যে প্রশ্নগুলো আছে ওগুলো কীভাবে করতে হবে সেগুলো আমি বলে দেবো। ধন্যবাদ।